একটু কন্ট্রোভার্সিয়াল টপিক এই জন্য আছে বিকজ এটা নিয়ে এক একজনের এক এক রকম মত থাকে। দেখো, আমরা যখন রোড ট্রিপে যাচ্ছি তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে সবার জন্য সব ইনস্ট্রাকশন হতে পারে জোড়া তাপি মেরে ইউজ করতে, বাট সেটা একদমই সেফ না। যারা আমরা কার এনথুসিয়াস্ট তাদের কাছে তো ডেফিনেটলি থাকা উচিত। যদি তুমি সেফটিকে কনসার্ন রাখো, সেফটির কথা মাথায় রাখো, তাহলে কিন্তু আমি বলবো একটা নতুন সেট নিয়ে নিলেই হবে, ওটাতে ঘাবড়ানোর কিছু নেই। তো এইটা কখনো করো না যে আগে রোড ট্রিপে গিয়ে ফিরে এসে সার্ভিস করাবো। রোড ট্রিপে তো আমরা সবাই যেতে ভালোবাসি, কিন্তু রোড ট্রিপে যাওয়ার আগে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা রোড ট্রিপে যাওয়ার এক্সাইটমেন্টে অনেক ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাই। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি অনেকজনের থেকে এই কোয়ারিটা পেয়েছিলাম যে রোড ট্রিপে যাওয়ার আগে কি কি জিনিস আমাদের মাথায় রাখা উচিত, আমাদের ভেহিকেলটা কি করে প্রিপেয়ার করা উচিত, আর গাড়িতে কি কি জিনিস চেক করা উচিত। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই বানাবো। যদি তোমরা কোনো রোড ট্রিপ প্ল্যান করে থাকো তাহলে সেটা যাওয়ার আগে ডেফিনেটলি ভিডিওটা পুরোটা দেখো, বিকজ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একটা পুরো গাড়ির চেক করার অনেক কিছু জিনিস থাকে, কারণ গাড়ির অনেক রকম মেকানিক্যাল পার্টস থাকে। তো রোড ট্রিপে গেলে সেই যে কোনো মেকানিক্যাল পার্টটাই খারাপ হতে পারে, আর প্রত্যেকটা মেকানিক্যাল পার্টেরই মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদেরকে একটার পর একটা আলাদা আলাদা পার্ট নিয়ে বলবো, কোনটা কিভাবে চেক করবে, কোনটা কিভাবে ভালো করে মেনটেন করা যায়। এটা কিন্তু কোনো অর্ডারে নেই, আমি মানে একটা র্যান্ডাম অর্ডারে তোমাদেরকে বলছি। তো আমার আগের ভিডিওতে দেখেছো তোমরা যে আমি হুইল ব্যালেন্সিং আর অ্যালাইনমেন্ট নিয়ে বলেছিলাম, তো সেটা নিয়ে সব ডিটেলস সেই ভিডিওটায় পেয়ে যাবে। সেটা যদি না দেখে থাকো সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, সেটার আমি লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি, সেটা ডেফিনেটলি চেক করো। তো হুইল অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং নিয়ে কথা হলো যখন, তাহলে টায়ার দিয়ে স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন রোড ট্রিপে যাচ্ছি তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে সবার জন্য সব ইনস্ট্রাকশন হতে পারে না। বিকজ দেখো, কেউ নতুন গাড়ি কিনে যাচ্ছে, কেউ পুরোনো গাড়ি কিনে যাচ্ছে। এবার কার তোমাদের গাড়ির কীরকম এজ আর কীরকমভাবে মেনটেন করছো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। বেসিক্যালি দেখো, কেউ যদি নতুন গাড়ি নিয়ে যায়, মানে ধরো নতুন বলতে আমি কত বছরের পুরনো নতুন সেটা বলছি না, কত কিলোমিটার চলেছে সেটার উপর বেসিক্যালি বলছি। তো ধরো কেউ যদি 10,000 15,000 এরকম গাড়ি চলেছে, তো বেসিক্যালি আমরা বলতে পারি যে গাড়ির কন্ডিশন একদম মানে টিপটপি কন্ডিশন হয়ে থাকে জেনারেলি, যারা নর্মালি সার্ভিস টাইমে করিয়ে নেয়। তো সেই গাড়িতে কিন্তু বেসিক্যালি চেক করার খুব একটা বেশি কিছু থাকে না। তাও টায়ারে যেটা তোমরা চেক করবে সেটা হচ্ছে যে দেখবে গাড়ির একটা রেকমেন্ডেড টায়ার প্রেশার থাকে, সেইটা তোমরা গাড়ির ম্যানুয়ালেও পেয়ে যাবে, নয়তো রাইট সাইড ড্রাইভার্স ডোর যেটা থাকে সেখানেও কিন্তু সেটা দেওয়া থাকে। এটা খুবই বেসিক জ্ঞান, আমি জানি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার তারা অনেক নলেজেবল, তারা এই জ্ঞানটা তাদের রয়েছে। তাও আমি বলে দিচ্ছি যে রেকমেন্ডেড টায়ার প্রেশার যেটা থাকে সেই টায়ার প্রেশারটা কিন্তু গাড়িতে অলওয়েজ ফিল করে নেবে আর মেনটেন করবে। আর সেকেন্ড অফ অল দেখো, যদি 10-12 হাজার কিলোমিটার চলে থাকে তাহলে টায়ারের কন্ডিশন তো নতুনই থাকবে, তো সেটা নিয়ে আলাদা করে কিছু দেখার নেই। যেটা চেক করে নেবে সেটা হচ্ছে যে কোনো টায়ারে পাংচার আছে কিনা, সেটার জন্য কিন্তু কোনো পাংচারওয়ালার কাছে যাওয়ার দরকার নেই। যখনই তোমরা মানে রেগুলার বেসিসে গাড়ি যখন চালাও এভরি উইক, তো মোটামুটি টায়ার প্রেশার মেনটেন নিশ্চয়ই করো। যদি না করে থাকো তো আমি বলবো একটা টায়ার ইনফ্লেটার কিন্তু তোমাদের সবসময় সাথে থাকা উচিত। যারা আমরা কার এনথুসিয়াস্ট তাদের কাছে তো ডেফিনেটলি থাকা উচিত, কারণ ওই প্রত্যেকবার পেট্রোল পাম্পে গিয়ে ওখান থেকে ভরানোটা টাইমও ওয়েস্টেজ হয়। আর সব থেকে বড় কথা, যদি আমাদের কাছে টায়ার ইনফ্লেটার থাকে তো আমরা যেখানে খুশি আমাদের পার্কিংও সেই টায়ারে হাওয়াটা ভরে নিতে পারি। তো সেই টায়ার ইনফ্লেটার দিয়ে তোমরা যখন চেক করবে তখন ডেফিনেটলি দেখতে পারবে যে কত টায়ার প্রেশার কমছে। তো কোনো টায়ারে যদি দেখো যে একটু বেশি কমে যাচ্ছে তাড়াতাড়ি বাকিগুলোর থেকে, তাহলে একবার ওটা পাংচার চেক করিয়ে নিও পাংচারওয়ালার কাছে গিয়ে। আর তাছাড়া যদি দেখো সব নর্মাল আছে তো এভরিথিং ইজ ফাইন। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি 10-12 হাজার কিলোমিটার চলে থাকে তাহলে রোড ট্রিপে যাওয়ার আগে একবার অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিংটা করিয়ে নিও। আগের ভিডিওতে ডিটেলসে বলেছি, এই ভিডিওতে শর্টে বলে নিলাম যে এভরি 10,000 কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা করিয়ে নেওয়া উচিত। আর যাদের গাড়ি একটু পুরনো, এবার তাদের দেখো বেসিক্যালি 30,000 35,000 যদি গাড়ি চলে গিয়ে থাকে তাহলে টায়ারের ট্রেডটা কিন্তু ডেফিনেটলি চেক করে নিও। টায়ারের ট্রেড মানে কি, যে টায়ারে যে আমাদের যে খাঁজগুলো থাকে সেই খাঁজগুলো কতটা ডেপথে আছে, ট্রেডটা কতটা আছে সেইটা চেক করিয়ে নেওয়া উচিত। এইটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও যদি তোমরা চাও তাহলে পরে বানিয়ে দেবো যে কী করে সেটা চেক করতে হয়, কারণ ওটার একটা ডিভাইস পাওয়া যায়, সেটা দিয়ে করা যায়।
এমনি চোখের দেখাতেও বোঝা যায়, যদি মনে হয় যে টায়ারটা ক্ষয়ে গেছে বা কিছু হয়েছে, তাহলে কিন্তু আমি বলবো কোনো সেরকম অফ রোডিং জায়গা যদি যাও বা মাউন্টেন্স বা হিলসে যদি যাও, তাহলে কিন্তু নতুন টায়ার লাগিয়ে নেওয়াই বেটার। হ্যাঁ, ইনিশিয়ালি মনে হতে পারে যে একটা রোড ট্রিপের জন্য আমি 4টে টায়ার চেঞ্জ করব, অনেক এক্সপেন্স হয়ে যাবে, বাট আইডিয়ালি দেখো 30,000 to 40,000-এর মধ্যে আমরা যারা রোড ট্রিপস করি আর অফ রোডিং করি বা পাহাড় টাহাড়ে গাড়ি চালাই, সেখানে তো আমাদের সবসময় স্মুথ রাস্তা থাকে না, তো নর্মালি কিন্তু টায়ার ওয়ার্ড আউট হয়ে যায়, ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে যদি তুমি সেফটিকে কনসার্ন রাখো, সেফটির কথা মাথায় রাখো, তাহলে কিন্তু আমি বলবো যে টায়ারটা চেঞ্জ করিয়ে নেওয়াই উচিত। আর প্লিজ লোকাল টায়ারওয়ালার কাছে গিয়ে এটা মানে ভেরিফাই করতে যেও না যে টায়ার চেঞ্জ করা উচিত কি উচিত না। ওরা মোটামুটি টায়ার পুরোপুরি একদম ঘষে না গেলে পরে সব টায়ারই বলবে যে এই টায়ার তো চলে যাবে, বাট সেটা আমাদের কখনোই করা উচিত না। কোনো রেপুটেড টায়ার ডিলারের কাছে গিয়ে টায়ার একবার চেক করিয়ে নেওয়া উচিত। আর যদি এরকম হয়ে থাকে যে 50,000 কিলোমিটার চলে গেছে, তাহলে তো আমি বলবো যে মোস্ট প্রবাবলি টায়ার চেঞ্জ করার টাইম এসে গেছে, যদি না খুব ওয়েল মেনটেন, কিছু কিছু এক্সেপশনাল কেস ডেফিনেটলি থাকে, বাট ইন জেনারেল আমি বলবো যে টায়ার চেঞ্জ করিয়ে নেওয়া উচিত। আর কিছু কিছু টায়ারের প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে টায়ারে অনেক সময় বাবলস চলে আসে। আর অলওয়েজ রোড ট্রিপে যাওয়ার আগে টায়ারের সাইড ওয়ালগুলো চেক করে নেবে ওখানে কোনো ক্র্যাকস আসছে কিনা, বিকজ টায়ার অনেক সময় কি হয়, হয়তো কম দিন চলেছে, মানে কম কিলোমিটার্স চলেছে, বাট অনেক পুরনো বলে রাবারটা কি হয়, রাবার কম্পাউন্ডটা হার্ড হয়ে যায় আর সেখানে ক্র্যাকস চলে আসে। তো সেইটা যখন আমরা আবার ইউজ করতে স্টার্ট করব কোনো হাইওয়েতে, কোনো লং ট্রিপে, তখন কি হয় যে ওইখান থেকে কিন্তু এয়ার লিক হতে থাকে। আর আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে টায়ারের সাইড ওয়াল যদি একবার কোনোভাবে ড্যামেজ হয়, সেই টায়ার কিন্তু আর ইউজেবল থাকে না। সেটা অনেকে বলতে পারে যে জোড়া তাপি মেরে ইউজ করতে, বাট সেটা একদমই সেফ না। আর সেই জন্য আমি বলছি যে টায়ারের সাইড ওয়াল কিন্তু অলওয়েজ চেক করতে থাকবে যে কোনো রকম কিছু ড্যামেজ আছে কিনা, যদি থাকে তাহলে পার্টিকুলারলি সেই টায়ারটা কিন্তু চেঞ্জ করে নেবে। আর একটা জিনিস যেটা আমরা সবসময় ভুলে যাই, সেটা হচ্ছে অ্যাডপ্টেড চাইল্ডের মতো আমাদের যে স্পেয়ার টায়ারটা আছে, সেই টায়ারটাতেও কিন্তু প্রেশার অলওয়েজ মেনটেন করবে, আর সেটারও কিন্তু কন্ডিশনটা রোড ট্রিপে যাওয়ার আগে অ্যাটলিস্ট চেক করে নেবে, বিকজ কোনো এমার্জেন্সিতে কিন্তু ওই স্পেয়ার টায়ারটা কিছুক্ষণের জন্য হলেও আমাদের কাজে লাগবে। তো ওইটা সবসময় ওরকম হিডেন জায়গায় থাকে বলে ওটার কথা কিন্তু ভুলে যাও না, ওটাকেও মেনটেন রাখতে হবে। টায়ারের পর নেক্সট যেটার কথা আমাদের মাথায় আসে, অ্যাটলিস্ট আমার মাথায় এলো, সেটা হচ্ছে যে ব্রেকস। তো ব্রেকের ইম্পর্টেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বাট ব্রেকটা কি চেক করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই। সেটা হচ্ছে যে দেখো, তোমরা যদি গাড়ি রেগুলার ইউজ করেই থাকো, তাহলে তো ব্রেকে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না ডেলি তোমরা চালাচ্ছ বুঝতেই পারবে। বাট আমি যেরকম কি গাড়ি মেনলি ট্রিপসের জন্য ইউজ করি, সিটিতে অত আমার ড্রাইভিং হয় না, তো গাড়ি অনেকদিন পর আমি চালাই। তো এরকম যাদের সিনারিও, তারা কি করবে যে রোড ট্রিপে যাওয়ার আগে একবার ছোট্ট একটা রাউন্ড মারতে বেরোবে গাড়িটা নিয়ে, সেখানে দেখবে যে লো স্পিডে হালকা ব্রেক মেরে দেখবে যে ব্রেক যেরকম অপারেট হওয়ার কথা সেরকমই হচ্ছে কিনা। হালকা ব্রেক মেরে দেখবে যে গাড়ি রেসপন্ড ঠিকঠাক করছে কিনা, আর কোনো আনইউজুয়াল নয়েজ আসছে কিনা সেটাও দেখে নেবে। অনেক সময় কি হয় যে আমাদের ব্রেক প্যাড ঘষে যায়, বা ড্রাম ব্রেক থাকলে ব্রেক শু ঘষে যায়, তখন একটা আনইউজুয়াল নয়েজ আসে, সেটা দিয়েই আমরা বুঝতে পারি। আর জেনারেলি দেখো, আমাদের গাড়িকে তো আমাদের নিজেদের থেকে বেশি কেউ ভালো চেনে না, তো তোমার ব্রেক বাইট কীরকম, কতটা ব্রেক মারলে গাড়ি কীরকম রেসপন্ড করে সেইটা তুমি অলওয়েজ জানো। তো সেইটার সাথে কম্পেয়ার করে দেখবে ওই টেস্টিংয়ের সময়টা যে সেম টাইমে রেসপন্ড করছে কিনা। যদি কিছু আনইউজুয়াল দেখো যে মনে হচ্ছে যে না ব্রেক ধরছে না, বা কোনো নয়েজ আসছে, বা ব্রেক মারলে কোনো ভাইব্রেশন আসছে, তাহলে ডেফিনেটলি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্রেকটা চেক করিয়ে নিও। মোস্ট অফ দ্য কেসেসে কী হয় যে ব্রেক শু বা ব্রেক প্যাড ঘষে গেলে ওই ভাইব্রেশন বা নয়েজগুলো আসে, সেটা একটা নতুন সেট নিয়ে নিলেই হবে, ওটাতে ঘাবড়ানোর কিছু নেই। আর অনেক সময় কি হয় যে ব্রেকের মাস্টার সিলিন্ডার থাকে, সেইটা যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ব্রেক একদমই ধরবে না, ব্রেকে কোনো প্লেও থাকবে না। তো সেগুলো মেজর প্রবলেম, সেটা এমনি টেস্টিং মানে গাড়ি চালানো মাত্রই বুঝে যাবে যে সেটার একটা মেজর কিছু ফল্ট হয়েছে। তো সেটা হলে ডেফিনেটলি তোমাকে সার্ভিস সেন্টার গাড়ি নিয়েই যেতে হবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের চেক ডেফিনেটলি করা উচিত, সেটা হচ্ছে গাড়ির বিভিন্ন রকম ফ্লুইড লেভেলস। এবার ফ্লুইডস গাড়িতে কি কি থাকে, ফ্লুইডসের মধ্যে থাকে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, কুলেন্ট, আর পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, আর উইন্ডশিল্ড ওয়াশার। ফার্স্ট অফ অল হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন দেখো, ইঞ্জিন হচ্ছে গাড়ির হার্ট,
ঠিক আছে? তো গাড়ির হার্টকে তো ঠিক রাখতেই হবে যদি তোমাকে মানে গাড়ি ঠিকঠাকভাবে চালাতে হয়, মেনটেন করতে হয়, আর রোড ট্রিপ থেকে বিনা হেডেকে ফিরে আসতে হয়। আর গাড়ির হার্ট মেনলি কী করে ঠিক থাকে সেটা হচ্ছে প্রপার ইঞ্জিন অয়েল ইউজ করে। এবার নর্মালি গাড়িতে যে ইঞ্জিন অয়েল সার্ভিস সেন্টার থেকে করে দেয় সেটাই রেকমেন্ডেড থাকে, আর আমি সাজেস্ট করব না যে কোনো আফটার মার্কেট সেরকম ইঞ্জিন অয়েল ভরার কথা। তো যেটা নর্মালি গাড়ির ম্যানুয়ালি মেনটেন্ড আছে ওরা গাড়ি সার্ভিস সেন্টার থেকে করে দিচ্ছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। যেটা আমাদের দেখার সেটা হচ্ছে যে গাড়ির ইঞ্জিন অয়েল লেভেলটা যেটা অপটিমাম লেভেল সেটা আছে কি না, সেইটা আমাদের সেটা তোমাদের গাড়ির ম্যানুয়ালি তোমরা পেয়ে যাবে যে কি করে ডিপস্টিক দিয়ে চেক করতে হয়। এটা কোনো এর মধ্যে রকেট সায়েন্স নেই। তো যাওয়ার আগে একবার গাড়ির ইঞ্জিন অয়েল লেভেলটা চেক করে নেবে। আর এটা তো দেখো, এটা একটা বেসিক মানে ইনস্ট্রাকশন যে গাড়ির সার্ভিস যেন প্রপার টাইমে করা থাকে। দেখো এরকম কোনোদিনও করো না যে ধরো তোমার সামনে একটা রোড ট্রিপ আছে আর রোড ট্রিপটার থেকে এক সপ্তাহ পরেই তোমার রেকমেন্ডেড সার্ভিস ইন্টারভাল আছে। তো এইটা কখনো করো না যে আগে রোড ট্রিপে গিয়ে ফিরে এসে সার্ভিস করাবো। নেভার ডু দিস। অলওয়েজ এক সপ্তাহ আগে হলে এক সপ্তাহ আগে সার্ভিসটা করিয়ে নিয়ে কিন্তু রোড ট্রিপে যাও। বিকজ কি হয় যে ধরো আমরা অলরেডি 2টো রোড ট্রিপ করেছি, তো আমাদের ইঞ্জিনের ওপর স্ট্রেস পড়েছে, এবার ইঞ্জিন অয়েলটা হয়তো একটু কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এবার আমরা জাস্ট আউট অফ লেজিনেস ভাবলাম যে না আরেকটা ট্রিপ করে এসেই তারপর করাবো। বাট ওই ইঞ্জিন অয়েলটা যে খারাপ হয়ে রয়েছে না, ওটার জন্য কিন্তু ইঞ্জিনে ড্যামেজ হতে পারে। তো ইটস বেটার যে এক সপ্তাহ পরেরই তো আর আগেরই তো ব্যাপার, তো আগে যদি আমরা করিনি তো গাড়িটা প্রপারলি পুরো সার্ভিস হয়ে যায়, তো আমাদের কি হয় রোড ট্রিপটাতে কোনো রকম প্রবলেম বা কোনো কিছু মানে মিসহ্যাপ হওয়ার চান্সটা অনেকটা কমে যায়, কোনো মেকানিক্যাল ফেলিয়ার হওয়ার চান্সটা কমে যায়। বিকজ গাড়িটা অলরেডি একবার চেকড আপও হয়ে যায়, তো তোমার হেডেকও অনেক কমে যায়। আর সেরকম যদি সিচুয়েশন না থাকে, ইফ ইউর ইন দ্য মিডল অফ ইউর মানে সার্ভিস ইন্টারভেল, মানে এখনও সার্ভিস করতে আরও 1-2 মাস 3 মাস 4 মাস 5 মাস বাকি আছে, মানে মাঝামাঝি জায়গায় আছো, তো একবার জাস্ট ইঞ্জিন অয়েল লেভেলটা চেক করে নেবে আর ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটা চেক করে নেবে। কোয়ালিটি কী করে চেক করবে? দেখবে যে ইঞ্জিন অয়েলটা যেন একদম কালো না হয়ে গিয়ে থাকে। বিকজ ইঞ্জিন অয়েলের নর্মালি কালার কি হয় যে অয়েলের মতো হয়, একটু ইয়েলোইশ হয় আর জিনিসটা ট্রান্সপ্যারেন্ট থাকে। তো ওই ডিপস্টিকটার থেকে হাতে নিয়ে একবার দেখে নেবে যে জিনিসটা একদম কালচে যেন না হয়ে গিয়ে থাকে, ব্ল্যাকিশ যেন না হয়ে গিয়ে থাকে। ইয়েলোইশ যদি থাকে তাহলে বুঝতেই পারবে যে ইট ইজ ক্লিন ইঞ্জিন অয়েল, তাহলে তোমার ইঞ্জিন অয়েলের কোয়ালিটি ঠিক আছে। আর দেখে নেবে যে লেভেল কমেছে কিনা। লেভেল যদি কমে তাহলে ইঞ্জিন অয়েল টপ আপ করে নিতে পারো, সেটা সব সার্ভিস সেন্টারই করে দেয়। তো ইঞ্জিন অয়েলে এর চেয়ে বেশি কিছু চেক করার নেই। আর জেনারেলি কি হয়, আমরা আজকাল অনেক মডার্ন গাড়ি চালাই, তো কোনো ফ্লুইড লেভেলে কিছু যদি কম থাকে সেটা আমাদের গাড়ির ড্যাশবোর্ডে ফ্লুইড লাইটস জ্বলে ওঠে, সেখান থেকেই আমরা বুঝতে পেরে যাই। এবার এক একটা গাড়ির এক এক রকম মানে ড্যাশবোর্ডে পজিশনিং থাকে আর লাইটগুলোর এক একটা মানে থাকে, সেটা তোমরা গাড়ির ম্যানুয়ালে পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল গাড়ির। তো সেইটা ডেফিনেটলি আগে চেক করে নেবে যে কিছু ইন্ডিকেট করছে কিনা গাড়ি নিজের থেকে, আর তারপরে এইগুলো মানে জাস্ট ফর এক্সট্রা প্রিভেনশন এগুলো করে নেবে। তো ইঞ্জিন অয়েলে এটাই চেক করার আছে। নেক্সট হচ্ছে ব্রেক ফ্লুইড, মানে ব্রেক অয়েল। তো ব্রেক অয়েলে যেটা চেক করার, বেশি কিছু চেক করার নেই। ব্রেক অয়েলের একটা রিজার্ভার থাকে আমাদের বনেটের নিচে, সেই রিজার্ভারটা দেখবে একটা মিনিমাম ম্যাক্সিমাম লেভেল থাকে। তো দেখবে যে ব্রেক অয়েলটা যেন ম্যাক্সিমামের কাছাকাছিই আছে। মিনিমামের কাছাকাছি যদি চলে যায় তাহলে সার্ভিস সেন্টারে একবার কল করে ওদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে একবার টপ আপ করিয়ে নেবে। জেনারেলি হয় না, খুব যদি গাড়ি অ্যাবিউজড না হয়ে থাকে তাহলে হয় না, কারণ গাড়ি এইভাবে ইঞ্জিনিয়ার্ড হয় যে এতটা টাইম ওই ব্রেক ফ্লুইডটা চলবে। তো সেইটা চেক করে নেবে যে যেন ম্যাক্সিমামের কাছাকাছি থাকে, আবার ম্যাক্সিমামের ওপর যেন না চলে যায়। ঠিক আছে, অনেক লোকাল মেকানিকের আবার এটা ধারণা আছে যে একদম ওপর অবধি করে দিলে আরও ভালো। ইট ইজ নট দ্যাট। ম্যাক্স আর মিনিমাম কোম্পানি দিয়েছে বিকজ দ্যার ইজ আ রিজন ফর দ্যাট। তো ওই ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যেন থাকে আর জিনিসটা যেন ম্যাক্সিমামের কাছাকাছি থাকে। নেক্সট যেটা আমাদের চেক করার সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড। এবার দেখো পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডটা তোমাদের অনেকের কাছেই এটা একটা নতুন টার্ম, বিকজ আজকালকার দিনে ম্যাক্সিমাম গাড়িতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং আসে যেটাতে কোনো রকম ফ্লুইডস থাকে না। আগের কিছু কিছু গাড়িতে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং থাকতো, আর এখন কিছু কিছু সিলেক্টেড গাড়িতে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং থাকে, যেরকম টাটা হ্যারিয়ারে হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং আছে, সেটাতে একটা ফ্লুইড থাকে। তো যাদের গাড়িতে এটা আছে তারা এই ফ্লুইড লেভেলটা একবার চেক করে নেবে। নর্মালি দেখো, তোমরা যদি গাড়ি চালাতে চালাতে বোঝো যে স্টিয়ারিং আগের থেকে টাইট হয়ে গেছে আর আগের মতো ফ্লুইড নেই,
একটু টাইটনেস লাগছে তাহলে জানবে যে ওটা মোস্ট প্রবাবলি ফ্লুইড লেভেল কমে গেছে। আর তাছাড়া তোমাদের গাড়ির বনেটের নিচে ওই ফ্লুইডের একটা কন্টেনার থাকে, সেটা তোমাদের গাড়ির ম্যানুয়ালে পেয়ে যাবে, যে এক একটা গাড়ি তো এক এক জায়গায় থাকে, তো সেখান থেকে দেখে তোমরা ওখানে ওই ব্রেক অয়েলের মতো দেখবে একটা লেভেল ইন্ডিকেটার থাকে, ওই ইন্ডিকেটারের মধ্যে আছে কিনা সেটা চেক করে নেবে। যদি কমে গিয়ে থাকে তাহলে সেটাও তোমরা টপ আপ করে নেবে। আর ম্যাক্সিমাম গাড়িতে ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং থাকে, তো সেটাতে কোনো রকম ফ্লুইড লাগে না, তো সেটা আলাদা করে চেক করার কোনো কারণ নেই। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে একটা খুব মাইনার জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের রোড ট্রিপসে খুব কাজে লাগতে পারে, সেটা হচ্ছে উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড। তো দেখো, উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডের ব্যাপারটা নিয়ে আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক এই জন্যই আছে বিকজ এটা নিয়ে এক একজনের এক এক রকম মত থাকে। তো কেউ মনে করে যে শুধু জল ঢালা বেটার, কেউ মনে করে শ্যাম্পুর সাথে মিক্স করে জল ঢালা বেটার, কেউ আবার সাবান জল ঢেলে রাখে। বিভিন্ন রকম আমাদের লোকাল যে মহান মেকানিকরা আছে তারা বিভিন্ন রকম আইডিয়া লোকের মাথায় দিয়ে রেখেছে, আর সেগুলো এখন সেগুলোই পপুলার হয়ে গেছে। এটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কারণ এটা এতটাই একটা বড় টপিক। বাট তোমাদেরকে আমি শর্টে যেটা ঠিক সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কখনোই সাবান জল, শ্যাম্পু জল এইসব কখনো ইউজ করবে না। তোমাদের গাড়ির যে সার্ভিস সেন্টার আছে সেখানে বলবে যে আমাদের উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড, ওরা কিন্তু তোমরা যখন গাড়ি সার্ভিসিংয়ে পাঠাও ওরা কিন্তু ওদের কোম্পানি রেকমেন্ডেড একটা উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড তোমাদের গাড়িতে ঢালে, সেটা কিন্তু সেপারেটলি ওদের থেকে কেনা যায়, অ্যান্ড ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ। 20 টাকা, 50 টাকা, 70 টাকা, এক একটা ব্র্যান্ডের এক এক রকম দাম। এরকম ছোট ছোট কন্টেনারে আসে। আমার কাছে মোস্ট প্রবাবলি আমার গাড়িরটা আছে, 1 মিনিট দাঁড়াও চেক করে দেখছি। এ দেখো, এটা হচ্ছে টাটা নেক্সনের উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড। দেখো এখানে লেখা আছে উইন্ডশিল্ড ওয়াশার, এরকম ছোট বটলে আসে। এরকম কিন্তু আমি সবসময় আমার কাছে 5-6টা বটল রেখে দিই। এটা কোম্পানি রেকমেন্ডেড, আর এটাতে সব থেকে ভালো কিন্তু তোমার পারফরমেন্স হয় ওই ফ্লুইডটার। তো এবার উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড কেন ইম্পর্টেন্ট সেটা তো খুবই অবভিয়াস ব্যাপার, বিকজ দেখো আমরা যেতে যেখানেই যাব বিভিন্ন রকম ওয়েদার কন্ডিশনস আমাদের সামনে আসে। বৃষ্টি হতে পারে, কোথাও কাদা হতে পারে, কোথাও হয়তো এত ধুলো আছে যে তোমার গাড়ির কাঁচ পুরো ধুলোয় ভরে গেল। তো গাড়ি চালাতে সবসময় নেমে ওই রকম সারাক্ষণ উইন্ডশিল্ড মোছার মতো সবসময় টাইম পাওয়া যায় না, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি ওটা মেনটেন করতে পারো সেটা ডেফিনেটলি ভালো। সেটা ম্যাক্সিমাম টাইম আমরা কখন করতে পারি, যে আমরা যেখানে স্টে করব সেখানে পৌঁছে গেলাম, পরের দিন সকালে করলাম কি সেদিন পৌঁছে গিয়ে করলাম, দ্যাট ইজ ওকে। বাট রাস্তার মাঝখানে ধরো তোমার গাড়ির কাছে কিছু একটা এসে লাগলো, তখন অন দ্য রান তোমাকে সেটা পরিষ্কার করতে হবে। তো তখন কিন্তু তোমার উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড যদি না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, বিকজ অন দ্য রান, অন দ্য গো হঠাৎ করে তোমার যদি ভিশন ব্লক হয়ে যায় বা ভিশনে কোনো অবস্ট্রাকশন চলে আসে তাহলে কিন্তু সেটা খুবই একটা সেফটি কনসার্ন হয়ে যায়। তো সেই জন্যে উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডটা অলওয়েজ লেভেলটা 100% শুধু রোড ট্রিপে বেরোনোর সময়ই নয়, রাস্তায় যখন ইউজ করছো ডেফিনেটলি ওখানে পৌঁছেও উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডের লেভেলটা চেক করবে, আর সেটাকে অলওয়েজ টপ রাখবে। স্পেশালি পাহাড়ে, যেখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়, যখন তখন বৃষ্টি নামে, কাদা, মাড, স্লাশ এসব সবসময় থাকে। তো ওখানে কিন্তু এটা পুরো লাইফ সেভার। আর দয়া করে, যেটা আমি বললাম, কোনো সাবান, শ্যাম্পু, জল ইউজ করো না। আর এটার সাথে সাথে আরেকটা জিনিস, উইন্ডশিল্ড ওয়াশার যখন বললাম, তো ওটার সাথে সাথে ওয়াইপার ব্লেডসগুলোও চেক করে নেবে, যে তোমার ওয়াইপারটা প্রপারভাবে উইন্ডশিল্ডটাকে পরিষ্কার করছে কিনা, কোনো দাগ ছাড়ছে কিনা। কারণ কি হয়, যে ওয়াইপারে যে ব্লেডসগুলো তো রাবারের হয়, তো সেটা ওই টায়ারের মতো অনেক সময় হার্ড হয়ে যায় ওভার দ্য ইয়ার্স। তো সেরকম হলে কিন্তু কখনো ওটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো সেই কন্ডিশনটা চেক করে নিয়ে, ওয়াইপার খুব একটা এক্সপেন্সিভ হয় না নর্মালি গাড়িতে। এবার নেক্সনে কি হয়, নেক্সনে একটা হাইফাই টাইপের ওয়াইপার ব্লেড আসে, যেটার এক পেয়ারের দাম অ্যারাউন্ড 1500, কিন্তু ওটা অনেক দিন চলে। মানে আমার গাড়ি অলমোস্ট 3.5 ইয়ার্স হতে চললো, আমার কিন্তু এখনও ওয়াইপার ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম হচ্ছে না। যেই গাড়িগুলোতে নর্মাল ওয়াইপার ব্লেড আছে, আমার আগের যে গাড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু আমি অলমোস্ট এভরি ইয়ার চেঞ্জ করতাম, বিকজ আফটার এভরি সামার অ্যান্ড মনসুন ওর কিন্তু রাবারটা খারাপ হয়ে যেত। সেটা তোমাদের গাড়ির মডেল অনুযায়ী তোমরা দেখে নিও, একবার চেক করে নিও। যদি চলে, ভালো থাকে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, বাট ইউ শুড ডেফিনেটলি চেক ইট। নেক্সট যে জিনিসটা গাড়িতে চেক করার, সেটা নিয়েও আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে কেন ভালো হেডলাইটস গাড়িতে দরকার। আর আমার গাড়ির হেডলাইটও আমি রিসেন্টলি চেঞ্জ করেছি। তো নেক্সট যেটা চেক করার, সেটা হচ্ছে যে তোমাদের গাড়িতে শুধু হেডলাইটটা ইজ নট দ্য অনলি লাইট ইন দ্য কার।
গাড়িতে অনেক রকমের লাইটস আসে, তো সব লাইটের ফাংশন কিন্তু আগের থেকে চেক করে নেওয়া উচিত। হেডলাইটে হাই বিম, লো বিম, ইন্ডিকেটার্স, হ্যাজার্ড লাইটস, গাড়ির ভেতরে যে লাইটগুলো থাকে সেগুলো, ব্রেক লাইটস, ইন্ডিকেটার্স, এভরিথিং, সেটা চেক করা খুবই ইজি ব্যাপার। যে লাইটের বাটনগুলো আছে সেগুলো সব অন করে একবার দেখে নেবে সব ঠিকঠাক চলছে কি না, দ্যাটস ইট। গাড়িতে একটা খুব মেজর কালপ্রিট আছে যেখানে সেখানে গাড়ির ওনারকে ঝুলিয়ে দেয়, সেটা হচ্ছে গাড়ির ব্যাটারি, ঠিক আছে। এবারে দেখো, যেটা তোমাদেরকে বললাম যে গাড়ি যদি নতুন হয়, গাড়ি নতুন হলে ব্যাটারিতে কোনো ইস্যু আসার কথা নয়। যেরকম আমার গাড়িতে এখন হয়ে গেছে, আমার গাড়ি 3.5 years হয়ে গেছে, তো এখনও পর্যন্ত ব্যাটারি ঠিকঠাক চলছে। কিন্তু অ্যারাউন্ড 4 yearsের পর থেকে কিন্তু ব্যাটারি, ডিপেন্ডিং অন কোন গাড়ির মডেল, আজকালকার দিনে সব গাড়িতেই এত বাজে কোয়ালিটির ব্যাটারি দেয় বিকজ অফ কস্ট কাটিং। আমি শুনেছি নেক্সনেও অনেকের ব্যাটারি 3 বছরের মধ্যে খারাপ হয়ে গেছে, আমারটা সামহাউ লাকিলি এখনও চলছে, বাট আমিও খুব তাড়াতাড়ি চেক করাবো। তো দেখো, এটা দেখো বাড়িতে চেক করাটা তো পসিবল, বাট তার জন্য অনেক রকম ইকুইপমেন্টস দরকার হয়, মাল্টিমিটার অনেক কিছু দরকার হয়, কত ভোল্ট কি আসছে না আসছে দেখার জন্য। অত ভাই চাপ নিয়ে লাভ নেই, যে কোনো কাছাকাছি একটা ব্যাটারি ডিলারের কাছে গিয়ে ব্যাটারিটা একবার চেক করিয়ে নেবে। আর এটা গাড়ি 1-2 বছর ইভেন 3 বছর পুরনো হলেও চেক করানোর দরকার নেই, যদি না কখনো স্টার্টিং প্রবলেম ফেস করে থাকো। যদি দেখো যে সবসময় গাড়ি ভালো চলছে, স্টার্ট হচ্ছে, তাহলে আলাদা করে এটা চেক করানোর কিছু নেই। যদি গাড়ি 3 years অ্যান্ড অ্যাবাভ হয়ে গিয়ে থাকে আর ব্যাটারি চেঞ্জ অরিজিনাল ব্যাটারি থেকে থাকে তাহলে, আর যদি মাঝে সাঝে কখনো স্টার্টিংয়ে প্রবলেম ফেস করে থাকো, তাহলে একটা কোনো ব্যাটারি ডিলারের কাছে গিয়ে ব্যাটারিটা একবার চেক করিয়ে নেবে। ওরা চেক করে বলে দেবে যে কি কন্ডিশন আছে না আছে। তো অ্যাকর্ডিংলি যদি সেরকম হয়, যদি মনে হয় যে ব্যাটারি কন্ডিশন ভালো নেই, তাহলে রোড ট্রিপে যাওয়ার আগে কিন্তু ডেফিনেটলি ব্যাটারিটা চেঞ্জ করিয়ে নিও। কারণ যদি ঠান্ডার জায়গায় যাও, সেখানে কিন্তু ওই ব্যাটারির জন্য স্টার্টিংয়ের প্রবলেম হবে, সেটা কিন্তু তোমার পুরো ট্রিপের এনজয়মেন্টটাকে কিন্তু খারাপ করে দেবে। তো আজ নয়তো কাল তো করতেই হতো, তো রোড ট্রিপে যাওয়ার আগে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করিয়ে নিই। তো মেজর যেগুলো গাড়িতে চেক করার সেগুলো আমি বলে দিয়েছি। এবার দেখো বাকি যে জিনিসগুলো আসে, যেরকম গাড়ির আরও কিছু মেকানিক্যাল পার্টস আসে, যেরকম হোজেস থাকে, বেল্টস থাকে, ঠিক আছে। এগুলো আমাদের পক্ষে বাড়িতে চেক করাটা ইম্পর্টেন্ট না, বিকজ এগুলো অনেক গাড়ির ইন্টারনাল কম্পোনেন্টস, এগুলো আমাদের পক্ষে খুলে টুলে চেক করা সম্ভব না। কিন্তু যেটা তোমাদেরকে আমি তখন বললাম যে গাড়ি যদি নতুন থাকে আর যদি প্রপারলি টাইমলি সার্ভিসড হয়ে থাকে, তাহলে এগুলোতে কোনো ইস্যু জেনারেলি আসে না। যদি গাড়ি খুবই পুরনো হয়ে থাকে, যেরকম সে 40,000 আপ, 50,000 আপ, 60,000 আপ কিলোমিটার চলে গেছে, তো সেরকম হলে সার্ভিস সেন্টারে গিয়ে একবার গাড়িটা থরো চেক আপ করিয়ে নেবে। ওখানে বলেই দেবে যে আমি এরকম কোনো রোড ট্রিপে যাচ্ছি, কোনো সেরকম ট্রেচারাস টেরেনে যাচ্ছি, তো আমার গাড়িটা একবার প্রপারলি চেক করে দিতে। ওরা আরামসে পুরো সব চেক করে দেবে। এটা কেন বলছি, কারণ একটু পুরনো গাড়িগুলোতে কি হয়, ওই বেল্ট হোজ ওগুলো সবই তো রাবারের পার্টস হয়, তো ওখানে অনেক সময় ক্র্যাকস চলে আসে। তো সেগুলো কি হয় যে অনেক সময় ওটা বেল্ট ছিঁড়ে যেতে পারে, হোজ ক্র্যাক করে যেতে পারে। এগুলো হলে কিন্তু এইগুলো কিন্তু আবার যদি রোড ট্রিপের মধ্যে হয়, এগুলো কিন্তু কোনো লোকাল মেকানিকের পক্ষে সেরকমভাবে সারানো সম্ভব না, এগুলোর জন্য সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে, তো ট্রিপটা পুরো খারাপ হয়ে যাবে। বাট এগুলো জেনারেলি নতুন গাড়িতে হয় না। যদি গাড়ি 40,000 কিলোমিটারের নিচে চলে থাকে, তাহলে এগুলো নিয়ে অত মাথা ঘামাবার কোনো কারণ নেই। ওর থেকে বেশি পুরনো হলে, অবভিয়াসলি ওর থেকে বেশি যারা পুরনো চালাচ্ছেন তারা ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স, তারা জানবেনও, বাট স্টিল আমি বলে দিলাম যে এই জিনিসগুলোও একবার চেক করিয়ে নেবেন। আর কিছুক্ষণ আগে যেরকম বলেছিলাম যে ইঞ্জিন হচ্ছে গাড়ির হার্টকে ভালো রাখতে হবে যদি গাড়ি ঠিকঠাকভাবে চালাতে হয়, আর সেরকমই গাড়ির হার্টের সাথে গাড়ির লাংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারটা চেক করাটা কোনো বড় ব্যাপার না, যে কোনো গাড়ির ম্যানুয়ালে পেয়ে যাবেন যে সেই গাড়ির পার্টিকুলার মডেলের এয়ার ফিল্টার কী করে চেক করতে হয়। খুব সিম্পল ব্যাপার, বনেটের নিচে একটা বক্স থাকে এয়ার ফিল্টারের, সেই বক্সটা খুলে জাস্ট এয়ার ফিল্টারটা দেখে নিতে হবে। এয়ার ফিল্টারটা জেনারেলি পরিষ্কার থাকা উচিত। যদি দেখেন যে কালো হয়ে গেছে, ডাস্টি লাগছে, তাহলে জাস্ট খুলে একবার ঝেড়ে নিলেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। আইডিয়ালি তো প্রত্যেকটা সার্ভিসে চেক করিয়ে নেওয়া উচিত যে এয়ার ফিল্টারের কী কন্ডিশন। যদি বাজে কন্ডিশন থাকে তাহলে চেঞ্জ করিয়ে নেওয়া উচিত। যদি এয়ার ফিল্টারটা দেখে মনে হয় একদম কালো হয়ে গেছে, তাহলে রোড ট্রিপে যাওয়ার আগে, স্পেশালি মাউন্টেন্সে যাওয়ার আগে কিন্তু এয়ার ফিল্টারটাকে ঠিক করিয়ে নেবেন, বিকজ মাউন্টেন্সে কী হয়, অক্সিজেন লেভেল এমনিই কম থাকে, তো তার জন্য আমাদের ইঞ্জিনে কম্বাসশনটা এমনিই কমে যায়। তার মধ্যে যদি এয়ার ফিল্টারও চোকড থাকে, তাহলে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্স আরও ডাউন হয়ে যাবে, অনেক ইনক্লাইনে আটকে যেতে পারেন।
তো সেই জন্যে এয়ার ফিল্টারটাকে কোনোভাবেই ইগনোর করবেন না, এয়ার ফিল্টারটা ডেফিনেটলি একবার চেক করে নেবেন। আর এয়ার ফিল্টার সেরকম খুব একটা এক্সপেন্সিভ কোনো কম্পোনেন্টও না, যদি চেঞ্জ করতে হয় অলওয়েজ কখনো ওটাকে ডিলে করবেন না। খুবই চিপ আসে, সেরকম 500-600 টাকায় পাওয়া যায়, ম্যাক্সিমাম 1000 টাকা দাম হয়, তার বেশি গাড়ির মডেলের ওপর ডিপেন্ড করে, বাট এর চেয়ে বেশি দাম কখনোই হয় না। আর চলেও মোটামুটি ভালোই লাস্ট করে, সেরকম অত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করাও দরকার হয়ে পড়ে না, কিন্তু চেকিং করাটা অলওয়েজ ইম্পর্ট্যান্ট। তো এয়ার ফিল্টারটা কিন্তু ডেফিনেটলি চেক করে নেবে। রোড ট্রিপে যাওয়ার আগে মোটামুটি যা যা চেক করার আছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। তোমরা একটা চেকলিস্ট বানিয়ে নিয়ে এইভাবে তোমাদের গাড়ির পুরো চেক আপ করতে পারো। এর বাইরে কোনো কিছু খারাপ হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, কিছু কিছু জেনারেল ইন্সপেকশন আছে, যেরকম এসির পারফরমেন্সটা একবার চেক করে নেবে। এসিতে অনেক সময় কি হয় যে এসির গ্যাস কমে যায়, এসিতে কুলিং ঠিকঠাক হয় না। এবার ধরো তোমরা রোড ট্রিপে সামারে যাচ্ছ, যদি রাস্তায় এসি পারফর্ম না করে তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এসিটা একবার দেখে নেবে। এসিটা দেখো, তোমার চেক করার বলতে তুমি জাস্ট এসিটা গাড়ি চালিয়ে দেখে নেবে যে জেনারেলি কুলিং যেরকম হচ্ছিল সেরকম হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে ঠিক করিয়ে নেবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে গাড়ি যেখানে পার্কড রাখো সেখানে গাড়ি চালিয়ে আসার পর কিছুক্ষণ পর একবার গাড়ির নিচটা চেক করবে যে কোনো লিকেজ আছে কিনা, কোনো রকম ফ্লুইড বা অয়েল লিক করছে কিনা। সেটা জেনারেলি কি হয় যে গাড়ি চালিয়ে আসার পরই তখনই লিকটা করে বলে তখন দেখা যায়। অনেক সময় হয়তো পরে হলে জিনিসটা শুকিয়ে যাবে, বুঝতে পারবো না। ইঞ্জিন অয়েল ফয়েল লিক হলে কি সারাদিনই লিক হতে থাকে, তো সেটা দেখে বুঝতে পারবে। বাট যেটা ইন জেনারেল আমি তোমাদেরকে বললাম যে গাড়ি যেখানটা পার্ক থাকে তার নিচটা একবার দেখে নেবে যে কোনো কিছু ফ্লুইড লিক করছে কিনা। বাকি দেখো, আমাদের যেরকম আমি আগে বললাম, আমাদের গাড়িকে আমাদের নিজেদের থেকে আর ভালো কেউ চেনে না। তো গাড়িটা রোড ট্রিপে নিয়ে বেরোনোর আগে ছোট্ট একটা রাউন্ড কোথাও থেকে মেরে আসবে। কোনো কিছু আনইউজুয়াল থাকলে ডেফিনেটলি সেটা, যারা রেগুলার গাড়ি চালাও, কোনো কিছু আনইউজুয়াল হলে আমরা ডেফিনেটলি সেটা বুঝতে পারবো। কিছু আনইউজুয়াল হলে সেটা একবার চেক করিয়ে নিও। বাট আমার এই ভিডিওটা বানানোর পারপাসটা এটাই ছিল যে যেরকম আমি বলেছিলাম যে আমরা যখন কোনো ট্রিপ আমাদের সামনে আসে না, রোড ট্রিপের অনেক রকম অ্যাসপেক্টস থাকে, শুধু গাড়ি চেক আপ না, পুরো একটা রোড ট্রিপ প্ল্যান করার একটা লেন্দি প্রসেস আছে। তোমরা যদি চাও যে কি করে আমি আমার রোড ট্রিপগুলো প্ল্যান করি, কি করে পুরো জিনিসটাকে আমি অর্গানাইজভাবে করি, সেইটার ব্যাপারে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেটার ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, তো অনেক রকম চিন্তা ভাবনা, হেডেক তখন মাথায় থাকে। তো আমাদের কি হয় না, যখন এরকম সিচুয়েশন হয়, অনেক কিছু মাথায় থাকে, আমরা ছোট ছোট জিনিস মিস করে যাই। তো সেটা কিছু যাতে তোমরা মিস না করো সেই জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। তোমরা কিন্তু এটার একটা নোট বানিয়ে নিতে পারো, একটা চেকলিস্ট বানিয়ে নিতে পারো। সেই চেকলিস্টটা দেখে দেখে যদি তোমরা চেক করে নাও তাহলে কিন্তু তোমাদের ট্রিপটা অনেক হ্যাসেল ফ্রি হবে। আর রোড ট্রিপটা আমরা যে জন্য করতে যাই, যে এনজয় করার জন্যে, সেটা আমরা ভালো করে আসতে পারবো। তো চলো, আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও চাও তাহলে ডেফিনেটলি আমাকে জানিও, আমি আরও তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।